পরিমণিরা ছাড়েন অনেকক্ষণ ধরে রাখছেন তো তাসাম ভাইরে তো ধরে রাখাটি জিনিস ওই আবার বলা হয় যেসব নায়িকা আব্দুল্লাহ জহির বাবুর গল্পে কাজ করে তো ওদের প্রডিউসার ডিরেক্টর আগে যাওয়ার আগে আব্দুল্লাহ জহির বাবুর বেডরুম হয়ে যেতে হয়। যেমন ধরেন আমি শুনছি যে আব্দুল্লাহ জহির বাবু একটু লুচু, নতুন নতুন নায়িকা দেখলে লুচামি করে, এটা সত্যতা কতটুকু? একটা ফেরেশতা এঞ্জেল পৃথিবীতে আসার পথে আসতেছে একজন মানুষের জীবন কবজ করতে। তো সেই যে মানুষটা হলো হিরো, যে ক্যান্সারের পেশেন্ট, কিন্তু আসার পথে স্যাটেলাইটের সাথে বাড়ি খায়। হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমাদের নতুন শো দ্য সিক্রেট শোতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ইমতু। গতানুগতিক ধারা থেকে বেরিয়ে একটু ডিফারেন্ট ওয়েতে আমরা সাজিয়েছি আমাদের অনুষ্ঠান। কেমন আছেন, কি খেতে পছন্দ করেন, বাড়ি কোথায়, এসব ধরনের প্রশ্ন থেকে বেরিয়ে আমরা কিছু সিক্রেট বের করার সর্বোচ্চ চেষ্টা করবো আমাদের এই আয়োজনের মধ্যে দিয়ে। আমাদের সিক্রেট শোতে সিক্রেট রিভিল করার জন্য আজকে যিনি আছেন তিনি ন্যাশনাল অ্যাওয়ার্ড প্রাপ্ত চলচ্চিত্র গল্পকার, চলচ্চিত্র রাইটার, আমাদের সবার প্রিয় আব্দুল্লাহ জহির বাবু। চলুন কথা বলি তার সাথে। কেমন আছেন জহির ভাই? আসসালামু আলাইকুম এভরিবডি, আই এম ফাইন। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম। দ্য মোস্ট সিক্রেট কোশ্চেন, দ্য ফার্স্ট সিক্রেট কোশ্চেন, আপনাকে ফ্যামিলিতে কি নামে ডাকে? খুবই ইন্টারেস্টিং। আমার বেসিক্যালি আমার জন্ম 71-এ, একদম ভরপুর যুদ্ধের মধ্যে। আমার জন্ম হলো 19শে সেপ্টেম্বর। তো আমার বাবা জন্মের সাথে সাথে আমার নিকনেম রেখেছিলেন আন্দোলন। আচ্ছা, স্কুলে ভর্তি হওয়ার আগ পর্যন্ত ওটাই ছিল আমার আসল নাম। কিন্তু আন্দোলনটা খুবই পপুলার আমার ফ্যামিলির মধ্যে। এটা মানে আস্তে আস্তে কার্টেল হতে থাকলো। আন্দোলন থেকে হয়ে গেল দোলন, দোলন থেকে হয়ে গেল দোলা। আমার চাচারা ডাকে আমাকে দোলা বলে এখনো, আর আমার দোলন ডাকে আমার ফুপুরা বা কাজিনরা, আর বন্ধুরা ডাকে স্কুলের নাম জানে বলে সবাই জহির। আচ্ছা, বাসায় বাবু। হ্যাঁ, যেমন আমি আপনার জহির ভাই বললাম, বাসায় যেহেতু বাবু বলে, নিশ্চয়ই বাবু ভাই, বাবু বাবা, বাবু চাচা বলে না কেউ। তো সেই জায়গায় যখন কেউ বলে বাবু খাইছো, তখন কেমন লাগে? আমার তো ভালোই লাগে, কিন্তু সমস্যা হলো বাবু খাইছে এটা আমার মা বলে বেশি। আচ্ছা। আর আমার বউ সবসময় টিটকারি দেয় যে আপনি জীবনে বড় হবেন না, সারা জীবন বাবু থাকবেন, এটা চলতেছে। হ্যাঁ, কিছু বাবু নাম যাদের তারা কিন্তু খুব লাকি, কারণ সারা জীবনের জন্য ওরা বান্ধা বাবু, পার্মানেন্ট বাবু। একদম। কৈশোর বয়সের প্রথম প্রেম কবে হয়েছে? প্রেমের ফিলিংসটার মধ্যে না আসলে আমার ঢোকা হয়নি কখনো। মানে আমরা খুব বুকিশ লাইফ লিড করতাম। মানে স্কুল, বই, পড়াশোনা, 80 to 80s থেকে শুরু হলো সিনেমা দেখা। মানে মননে, চিন্তায়, ব্যক্তিত্বে সাহিত্যের প্রভাবটা বেশি ছিল। ছিল হলো ম্যাট্রিক পর্যন্ত। ইন্টারমিডিয়েটের মধ্যে ঢুকলাম আমরা সিনেমাতে, মানে ভিসিআর এর জগতে। তখন ধ্যান জ্ঞান চিন্তা ভাবনা ভিসিআর, মানে ছবি দেখা, হাইরে ছবি দেখা, ভিডিও কানেকশন, রোজ ভ্যালি, ফিল্ম ফেয়ার, খুঁজে খুঁজে হান্ট ডাউন করে সিনেমা দেখা। যেটা প্রেমের বয়স বলি আমরা। ভার্সিটিতে যখন ভর্তি হইলাম, ক্লাস শুরু করব কি করতে যাচ্ছি, করতেছি ক্লাস রেগুলার, একটু প্রেম প্রেম ভাব, একটু উড়ু উড়ু, মানে আশেপাশে চোখ পড়তেছে, নজর পড়তেছে। দুম করে বাবা মারা গেলেন, ঢুকে গেলাম ফিল্মে। এমন একটা জগতে ঢুকে গেলাম যেখানে আমাকে কাজ করতে হতো ভোর 5টা পর্যন্ত, 3 ঘন্টা ঘুম, 10টার থেকে শুটিং, আবার বাসায় এসে কাজ করতে হতো। রাত্রেবেলা আকবর কাকা, মন্তজুর রহমান আকবর, তখন আমার ডিরেক্ট আমার গুরু, উনি তখন আমার নিয়ে কাজ করতে, বিকাল ভোর 4টা পর্যন্ত কাজ, 3 ঘন্টা ঘুম, আবার গিয়ে শুটিং এফডিসিতে তার সাথে অ্যাসিস্ট্যান্ট করতাম। প্রেমের সময়টা না আর তখন পাইলাম না, একদমই না, একদমই না। আমার জীবন মানে আমি যদি বলেন যে আপনি ভাই কখন কোন মেয়ের সাথে ক্লোজ আন নাই, চাবাজি করেন, ভাই আসলেই হয়নি। মানে প্রবলেমটা হলো আপনি বলতে পারেন যে গ্ল্যামারের দেখেও কি আপনার কি লোভ লাগে না, এটা কোনো ব্যাপারটা তা না। মানে আমরা তো ছোটবেলা থেকেই দেখছি আমার বাবার সাথে, মানে ফিল্মের লোকজনের আসা যাওয়া, ঘোরাঘুরি, আমাদের বাসায় কন্টিনিউয়াস হিরো হিরোইন আসতেছে প্রত্যেকদিন সকালে। মানে আমাদের 17-18 কাপ চা বানাচ্ছে, আমরা তাকে সাপোর্ট দিতেছি, সবসময় নিয়ে যাচ্ছি। ফলে গ্ল্যামারটার প্রতি আমাদের কোনো লোভ ছিল না, অ্যাট্রাকশন ছিল না। উল্টা ওটার চেয়ে ভালো একটা ভালো ছবি যদি দেখতে পারতাম, ওইটাই আমাদের একটা কল্পনার জগৎ তৈরি হয়ে গেছে। ধরেন এই যে জৈবিক চাহিদা থেকে যে আমরা শারীরিক সম্পর্কের প্রতি দুর্বল হই, এটা তো আসলে ন্যাচারাল। হ্যাঁ, তো হ্যাঁ, তো কোন সিনেমা দেখে কখনো কি এমন হয়েছে যে এরকম যদি প্রেমটা হইতো আমার? আমি একটা ছবির রেফারেন্স দিব। ছবির নাম হলো ডেট উইথ অ্যান এঞ্জেল। ছবিটার হিরোইন হলেন ইম্মানুয়েল বেরেট, শি ওয়াজ জার্মান। জীবনে প্রথম ওই ছবিটা দেখে প্রথম একটা ধাক্কা খেলাম যে ওয়াও, এরকম কেউ কি আমাদের জীবনে আসা সম্ভব। ছবির গল্পটা খুবই অদ্ভুত, যে একটা ফেরেশতা, এঞ্জেল, পৃথিবীতে আসার পথে আসতেছে একজন মানুষের জীবন কবজ করতে। তো
তো সেই যে মানুষ হলো হিরো, যে ক্যান্সারের পেশেন্ট, কিন্তু আসার পথে স্যাটেলাইটের সাথে বাড়ি খায়। আচ্ছা, স্যাটেলাইটের সাথে বাড়ি খেয়ে ওর ডানা ভেঙে যায়, ডানা ভেঙে ছেলেটার বাড়ির সুইমিং পুলে পড়ে। আচ্ছা, ছেলেটা সকালে ঘুমিয়ে দেখাতে পুরো সুইমিং পুল আলো করে একটা মেয়ে পড়ে আছে ডানা ছড়ানো, ওকে সব নিয়ে আসে মানুষ হিসেবে। মানে এখন ও বারবার মেয়েটাকে কিস করতে চায়, কিস করার কারণে লোকের আত্মাটা নিয়ে যাবে ও, আর ছেলেটা ওরে প্রেম করে না বলে, না ভাই তুমি তো আমার প্রেম করো না ভাই, আমি কিস করবো না ভাই তোমার। কিন্তু আস্তে আস্তে মেয়েটা বুঝতে পারে ওর ফিলটা কি। আমাকে না এই ফিলটা দারুণ ভাবে তখন মোটিভেট করে, মানে একটা দর্শকদের কাছে নতুন করে এই ফিলটাকে আবার ইন্ট্রোডিউস করে দিয়েছে। খুব ভালো যে she wants to kiss him just to take his life and he wants to keep it away, যে ভালোবাসা না বলে কিস করবে না। এটা করতে করতে মানে বিয়ে শাদী করার আগ পর্যন্ত আমার মানে লাইফে রোমান্টিক এপিসোড বলে কোনো রোমান্টিক এপিসোডের কোনো লক্ষণ কিছুই আসেনি কখনো। এই মুভিটা যদি বাংলাদেশে আপনি বানাইতেন তাহলে কি নাম দিতেন? গুড পয়েন্ট। পরি যখন প্রেমিকা, জানাগাটা পরি। জানাগাটা জীবনে প্রথম গভীর নীল সিনেমা দেখা হয়েছে কখন? এটারও কাহিনী অদ্ভুত। আমার জীবনে প্রথম অ্যাডাল্ট ফিল্ম দেখার অভিজ্ঞতা আমার বাবার সাথে। আচ্ছা, ওকে। ছবিটার নাম ছিল এমারাল্ড ফরেস্ট। মানে আমার বাবার ছবিটা এনে দেখাইছিল। ছবিটা একটাই কারণ ছিল, ছবি ছিল ডিফরেস্টেশনের অ্যাগেনস্টে, যে আফ্রিকার কিছু অঞ্চলে গাছ টাছ কেটে ফেটে ওখানে বসতি স্থাপন করতেছে মানুষ, ও তাদের কষ্টের উপরে। অ্যাজ বিকজ ইট ওয়াজ অ্যান আফ্রিকান মুভি, যেহেতু ওই জঙ্গলিদের উপরে কারো গায়ে কোনো ড্রেস নেই। আমার লাইফের প্রথম কনসেপ্ট ওইটাই হলো যে অ্যাডাল্ট ফিল্ম বলে কিছু আছে এইটার কনসেপ্টে। এইটার থেকে শুরু। এটার জন্য প্রচণ্ড আম্মার সাথে ঝগড়া লাগবার। আব্বা বলতেছে যে আরে ভাই এটা তো ওরকম কিছু না, ওর তো ফিল করতে, ওর তো না তো বুঝবে না তো জিনিসটা, ও তো বড় হচ্ছে, ও কেন বুঝবে না। কত বয়স ছিল তখন? মানে আমি তখন ক্লাস 9-এ পড়ি। আচ্ছা, আমি লাইফে এরকম একটা আমি মানে নীল ছবি মনে করে দ্য ডিপ ব্লু সি দেখতে গেছি, পরে দেখে তো হতাশ হইলাম, পরে দেখে এটা হাঙ্গরের সিনেমা। না, এরপরে আমাদের অ্যাডাল্ট ছবির জন্য ছবি দেখা এরকম কোনো সাবজেক্ট ছিল না। খুবই সারপ্রাইজিংলি আগে তো ভিডিও ক্যাসেটের ছবি হতো, তো ভিডিও ক্যাসেটে একটা খুব বাজে ব্যাপার ছিল, দোকানদাররা এই পুরনো ক্যাসেটের উপরে নতুন ছবি আসলে কপি করে দিত। তো ম্যাক্সিমাম সময় দেখা যেত যে কপি করা ছবি, ইংরেজি ছবিটা শেষ হওয়ার পরের 15 বা 20 মিনিটের গ্যাপে কোনো একটা ছবি, কোনো একটা অংশ XXX বা কিছু একটা কপি ওটার মধ্যে আছে। ওইটা থেকে প্রথম কিন্তু ইলিগাল ছবির প্রতি অ্যাট্রাকশনটা শুরু, যে এরকম কোন ফিল্ম হয় বা ক্যাসেট নিলে ওই টাইনার শেষের দিকেই খুঁজতেন আর কি, যে না না তা না, এটা তো সব ক্যাসেটের থাকতো না। এটা মনে করেন যে খুব, মনে করেন সাপোজ এমন কোনো ছবি আসছে যেটা খুব বেশি ডিমান্ডেড, ওই ছবিগুলির ক্ষেত্রে এটা বেশি হতো। যেমন আমরা প্রথম প্রিডেটর ফার্স্ট পার্ট ছবিটা দেখতে গিয়ে আমার প্রথম দেখা XXX এর অংশ ছবির শেষে, ক্যাসেটের শেষের ছবির নাম ছিল প্রিডেটর। দেখেছি, হ্যাঁ, অসাধারণ মুভি। এরপর তো এটা সিকুয়েল প্রিকুয়েল অনেক কিছু বানাইছে। ওটাই যে কাদা মেখে নিজেকে আড়াল করা, খুবই মজা লাগছে প্রিডেটর। এটা এখনো স্যাটেলাইট চ্যানেলে দেখে, আমি দেখি। এবার একটু ব্যক্তি জীবনে আবার ফিরে আসি, যদিও আপনাকে নিয়ে আজকের আকর্ষণ সব। প্রথম প্রেম কখন ফিল হলো যে না আসলেই আমি প্রেমে পড়ছি? ওই যে বললাম, প্রেমের ফিলটা আমার জীবনে অ্যাবসেন্ট। আপনি যদি বলেন যে ভাই আপনি এমন প্রেম পড়ছেন যেটার জন্য আপনি সুইসাইড করতে পারতেন, কখন এটা কাজ করে নাই না, বিকজ মানসিকভাবে ওভাবেই আপনার নার্সিংটা হইছে। হ্যাঁ, মানসিকভাবে না, এটার জন্য সবচেয়ে প্রথম দায়ী হলো বই যেটা করছে আপনার মনে একটা মানসিক একটা তৈরি করে দিছে যেটার সাথে কারো মিলে নেই, ফলে কি ওইটা ফিলিংসটা আসে নাই। সেকেন্ড সর্বনষ্ট করছে হলো আমাদের প্রফেশনাল লাইফ। ওই যে সারাক্ষণ এতই টেন্সে থাকতাম আমরা, ঘুমানোর টাইম নেই ভাই, প্রেম নিয়ে চিন্তা করবে কে? হ্যাঁ, টেলিফোন নিয়ে যখন কথাবার্তা হইতো, মাঝে মধ্যে ক্রস কানেকশনে বিভিন্ন জনের সাথে কানেক্টেড হয়ে যেতাম, কিন্তু মানে সেখানে প্রেমের কোনো ফিল ছিল না। কখনো এরকম ক্রস কানেকশনে কথা বলতে বলতে একটা আকর্ষণ, একটা সম্পর্ক বা বন্ধুত্ব, পরবর্তীতে দেখা করা, এরকম কিছু হইছে? সিক্রেট একটা কিছু বলা যায়, দেখি আজকে উনি কি কি সিক্রেট আমাদের শো করে। আমি আপনাকে একটা সিক্রেট রিভিল করে দিই। আমি যখন কাজ করতেছি, আকবর কাকা মন্ত্রণা করে লাঠি সিনেমাটা যখন করতেছি, তখন আকবর কাকা আমাকে একদিন রীতিমতো ধমকাইলো যে এটা কি ডায়লগ লেখা, ডায়লগে কোনো রোমান্স থাকে না, প্রেম থাকে না, ডায়লগ খুব ইসে মনে হয় হিরো হিরোইনে বলতেছেন। আমি কি সর্বনাশ, মানে কি, মানে বলে কি ছেলে মেয়ে কি বলে, ফোন করে সারাক্ষণ কি বলে, তা আসলে সাত পানি নিজে সারাদিন একটা ছেলে মেয়ে কথা বলবে কেন, কাজ করে কখন, মানে কাজ করে না, প্রেমে পড়লে মানুষ সারাদিন কথা বলে। টেনশনে পড়ে গেলাম যে ভাই সারাক্ষণ আসলে একটা ছেলে একটা মেয়ে কি
কি কথা বলবে ভাই সারাদিন, কোন বিষয়ে, কোন বিষয় নিয়ে ভাই, কি এমন সাবজেক্ট যে সারাদিন কথা বলতে হয়? আমি তখন একজনকে বুঝতে নেই দিয়ে তার সাথে একটা ফলস প্রিটেন্সের প্রেম করছে। আমার দিক থেকে ছিল এটা এক্সপেরিমেন্ট, বোঝার জন্য যে আসলে যে কি হোয়াট হয়। অ্যাগ্রিভেটস লাভ। আপনার অ্যাগ্রিভেট একটা মেয়ে বা একটা ছেলে প্রেমে পড়ে কখন, প্রেম কি এবং প্রেমের কথাগুলি কি, প্রেমের কথার মেটাফোরগুলি কি হয়, কথাগুলি কোন লাইনে যায়, মেয়েটা জানতো না। মেয়েটাকে মানে ফিজিক্যালি আমরা দেখছি 2-4 দিন, কিন্তু মানে মেয়েটার সাথে ওর ফিলিংসটার মধ্যে আমি যখন মার্চ করা শুরু করলাম টেলিফোনে, 1 মাসের মাথায় গিয়ে বুঝলাম সর্বনাশ, প্রেম ভাই আমার কাজ না। ফলস প্রিটেন্সের প্রেমে একটা পর্যায়ে এমন হয়ে গেল যে জীবন যৌবন দিন রাত এটাই সব কিছু। একবার কথা না বললে ভাল লাগতেছে না, ও মানে একটা যদি কথা না বলি একবেলা ঘুমিতে যদি ফোন এঙ্গেজ পাচ্ছি মেজাজ খারাপ হয়ে যাচ্ছে। আকাশের থেকে বললাম আমি, হোয়াট দ্য হেল ম্যান, এইটা যদি প্রেম হয় ভাই আমারে দেওয়া হবে না প্রেম। একদম স্ট্রেট শাটডাউন করে দিলাম 2 মাসের মাথায় যে দিস ইজ ইট। মেয়েটা অনেকবার ট্রাই করছে পর আমাকে রিচ করার, তখন তো আর মোবাইলের যুগ অত অমন ভাবে না, ইট ওয়াজ এ টেলিফোনের সময়। কমিউনিকেশন গালি গালাজ খেয়েছে আমার মায়ের কাছে, আমার বোনের কাছে, কিন্তু মানে দোষটা ওর ছিল না, দোষটা ছিল আমার। আমি ওকে বুঝতে দিইনি যে ইট ওয়াজ এ টোটালি ফলস, বিকজ আই ওয়াজ নট দ্যাট এলিমেন্ট। আমি প্রেম করা এলিমেন্ট না, ইট ওয়াজ এ রিসার্চ প্রজেক্ট। কে শোনায় কানে। এটা কত সালে? অনেক আগে, ইট ওয়াজ আই থিঙ্ক ইন 97, 96 আই থিঙ্ক। মেয়েটার নাম কি ছিল? আমি নাটস ভাই, সংসার করতেছে কেন গ্যাঞ্জাম লাগাবো। এখন সত্যি কথা বলতে কি আমি এখনো জানি না দ্য স্টেজ শি ইজ, বিকজ আমি তার সাথে ইউ স্টপ কন্ট্যাক্টিং উইথ হার। বাট এখন যদি আবার দেখা হয়ে যায় কি বলবেন ওকে? সত্যটাই বলবো। আরে এটা তো লুকানোর কিছু নেই। কনফেস করবেন? অবশ্যই ভাই, সরি বলবেন? সরি বলবো, ইয়েস অবশ্যই ভাই, বলতে পারি। যেহেতু আপনার এক্সপেরিমেন্ট করা হয়েছে আর আপনি যেহেতু বুকিশ থেকে আপনার পার্সোনালিটিটাকে আপনি গড়ে নিয়েছেন, সো আই ক্যান নট কম্পেয়ার ইউ উইথ দ্য আদার্স। সো তারপরে কিন্তু মানুষের জীবনে কিছু কমন ব্যাপার থাকে, যেমন আমাদের একটা সিক্রেট ব্যাংক থাকে যার কাছ থেকে আমরা টাকা নেই, সবসময় বিপদে বললে তারে বললে সে টাকা দিবে, কিন্তু আবার সব সময় তাকে সত্য বলি, যে কোনো সিচুয়েশনে ওকে সত্য বলি, এটা ক্রাইম পার্টনারও হইতে পারে। এরকম লাইফে ছিল কেউ? না, এরকম লাইফে একজন না, একাধিক এরকম মেল ফিমেল দুজনের দুই দিক থেকে আছে। যেমন আমার খুব ভালো ফ্রেন্ড হলো আকবর কাকা, মন্তাজুর রহমান আকবর। আচ্ছা। আমি তার কাছে কখনো কোনো কিছু নিয়ে মিথ্যা কথা বা কোনো কিছু নিয়ে ফলস বলা বা কোনো অ্যাডভাইসের কারণে আমি একটা লোকের কাছে যাই। উনি আমার ফ্রেন্ড বলতে পারেন, আমার গার্জিয়ান বলতে পারেন, আমার মেন্টর বলতে পারেন, হোয়াট এভার, বাট হি ইজ মাই অনলি পার্সন। মিথ্যা তো আমরা কম বেশি বলতে হয় আমাদের জীবনে। সবচেয়ে বেশি মিথ্যা কার সাথে বলা হয়েছে এই জীবনে? আমি মিথ্যা কথা বলা পছন্দ করি না, মানে ওই অ্যাঙ্গেলে মিথ্যা বলতে কি আমরা খুব বেশি মিথ্যা কথাটা আমাদের প্রফেশনে খুব বেশি যে প্রয়োজন তাও না। আমাদের মিথ্যা কথাটা বেসিক্যালি প্রয়োজনের তাগিদে। যেমন মনে করেন যে কোনো জায়গায় একসাথে 2-3টা পার্টি একসাথে হয়ে গেল বাং মারতে, তখন ইচ্ছা করে মিথ্যা করতে বলতে হয় যে ভাই ওইটা হয়েছে এটা আসিরা কথা। আসলে 3 জন একসাথে হয়ে গেছে, কি করবো, একজনের কাছে একটা কিছু তো বলতে হবে এসকেপ রুট হিসাবে। আদার দ্যান দ্যাট আমরা মিথ্যা কথা পার্ট অফ ম্যানেজমেন্ট, স্মার্ট ম্যানেজমেন্টের জন্য। আদার দ্যান দ্যাট খুব বেশি কারণে যে কাউকে মিথ্যে বলছি এরকম কখনো হয়নি। ওকে, সাকসেস একটা বড় জিনিস, সবাই সাকসেসটা পায় না। আপনি সাকসেসফুল একজন মানুষ, এটা সামাজিক এবং রাষ্ট্রীয়ভাবেও স্বীকৃত। এই সাকসেসের জন্য একটা সিক্রেট কেউ কি আছে, বা সিক্রেট কোনো কারণ কি আছে যেটার কারণে, যার কারণে আপনি আসলে সাকসেসফুল? আমার সাকসেসের মূল কারণ একটা আমার ঘৃণাবোধ। বিশ্বাস করবেন আমার বাবা একজন মারাত্মক ট্যালেন্টেড লোক ছিলেন, জহিরুল হক। হি ওয়াজ অ্যান আর্টিস্ট, অ্যাক্টর, রাইটার, এভরিথিং। আমার বাবা কোনোদিন কোনো রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি পাননি। আচ্ছা, যদিও তাকে প্রচুর লোকে চিনি, হি ইজ এ ভেরি পপুলার গাই। ইজ ইট ঘৃণা অর জেদ? না, ঘৃণা বলবো। ঘৃণাটা কোত্থেকে আসছে, এই লোকটা যখন অসুস্থ হলো আমার বাবা, একটা লোক আমি ইন্ডাস্ট্রি থেকে পাইনি যে আমাকে সাপোর্ট দিয়েছে। ওইখান থেকে না আমার একটা ঘৃণাবোধ জন্ম, যে এখান থেকে লোকজন মানুষকে এভাবে করে, এখান থেকে আমরা টাকা নিতে আমি দেখবো, এখান থেকে কিভাবে সার্ভাইভ করতে আমি দেখবো। ইয়েস, আমি কারোর প্রতি অসম্মান করি না, কিন্তু আমি কন্টিনিউয়াস কাজ করে গেছি জাস্ট টু টেক দ্যাট রিভেঞ্জ। কন্টিনিউয়াস অল মাই লাইফ। আমার মাথার চুল পড়ে গেছে, আমি ডায়াবেটিক হয়ে গেছি, আই ডোন্ট কেয়ার, বাট আমি অল মাই লাইফ আমি কাজ করছি। আমি ওয়ার্কহলিক। আপনি কাজ ছাড়া বসে থাকলে আমার ছটফট লাগে, আমার ঘুম ধরে যায়। আমি কাজ ছাড়া পছন্দ করি না কিছু, কিন্তু ওই ঘৃণাবোধটার থেকে একটা জেদও বলতে পারেন, ওইটা কিন্তু আমাকে কাজ করাইছে কন্টিনিউয়াস ফর দ্য লাস্ট 30 years। আই এম রাইটিং সিন্স 1993, 94 বলবো, তাহলে এটা 30 years শেষ হলো মাত্র।
ফর দ্য লাস্ট 30 years আই এম ওয়ার্কিং টু টেক রিভেঞ্জ অন দিস ইন্ডাস্ট্রি। হ্যাঁ, তার জন্য আমার অনেক কাজ করতেছে। যখন কাজ বন্ধ হয়ে গেছে, ডিজিটাল সিনেমা আনার জন্য আমরাই হেল্প করছি, সেটার প্ল্যাটফর্ম আমরাই তৈরি করে দিছি। জ্যাজের মতো প্রোডাকশনকে আমরা ইনভলভ করছি ছবি বানানোর জন্য, যে বানান ছবি, ওই কাজের রিভেঞ্জটা নেওয়ার জন্য, যে আচ্ছা ঠিক আছে, মানে আমার বাবাকে তুমি সম্মানটা দাও না, ওকে ঠিক আছে, লেটস সি ইট, আমাকে দাও কি না দাও, আমাকে অসম্মান করবা, আমাকে তুমি ইয়ে করবা, নিগৃহীত করবা বা ঘৃণা করবা, করো, আই ডোন্ট মাইন্ড, বাট ইউ হ্যাভ টু ওয়ার্ক উইথ মি। এটাকে বলে মধুর প্রতিশোধ অলমোস্ট। আচ্ছা, এই যে আমাদের ইন্ডাস্ট্রি উত্থান পতন, গত কয়েক বছর ধরে আমরা খুব ভালো একটা জায়গার দিকে যাচ্ছিলাম এরকম মনে হচ্ছিল, এখন কি মনে হচ্ছে এখন আমাদের ইন্ডাস্ট্রি কোন দিকে যাচ্ছে? পজিটিভ নেগেটিভ দুইটা সেন্সে বলি। আমাদের ইন্ডাস্ট্রির ডাউনফলের সবচেয়ে বড় কারণ হলো আমরা নিজেদের আপডেট করতে না পারা। আমার সাথে যে রাইটার আছেন, ইভেন আমার জুনিয়র রাইটারও, কারণ কেউ নিজেকে অ্যাডজাস্ট করতে পারেনি। আমার টোটাল জেনারেশনের মধ্যে আমি একমাত্র রাইটার টিকে গেছি। কেন? কারণটা ছিল আমি আপডেট থাকার চেষ্টা করি, অ্যাডপ্ট করছেন নতুন জিনিস এভরি মোমেন্ট। মেকারদের মধ্যে ডিরেক্টর মালিক আফসারি স্যার, উনি আমার কথা শুনে হি ম্যানেজড হিমসেলফ, উনি এখন ইউটিউবার হয়ে গেছেন। মালিক আফসারি এট দ্য এজ অফ 70 হি হ্যাজ টার্নড ইনটু অ্যান ইউটিউবার। দ্যাট প্রুভস হি ইজ এ মডার্ন গাই, রাইট? এই কাজটা কিন্তু আর কেউ পারেনি আমাদের ইন্ডাস্ট্রি। ফলে হয়েছে কি, আমাদের ইন্ডাস্ট্রি ওই মডার্ন কনসেপ্টের ব্যাপারটা, আপনি চিন্তা করতেছেন ভাই আমাদের দর্শক নেই, কথাটা রং। আপনার দর্শক নাই হলে, কেন হলে গিয়ে ছবি দেখার লোক এখন নাই, আপনার স্ক্রিনে এখন হাতের মোবাইল, কিছু করার নেই। আপনার বলতে পারবেন না যে ভাই আমার ছবি চলে না, আপনার ছবি ঠিকই চলে, আপনার হাতের মোবাইলে চলে, আপনার ঘরের ওটিটিতে চলে, বা আপনার কন্টেন্ট অন্যজন অনলাইনে টাকা দিয়ে দেখতেছে। আপনি বলতে পারেন যে হলে ছবি চলবে না, কেনটা এতগুলি লোক একসাথে হয়ে একটা নির্দিষ্ট সময়ে ছবি দেখার কনসেপ্টটাই এখন পৃথিবীতে অচল। ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট দ্যাট ফ্যাক্ট। আপনি বলতে পারবেন না ভাই আমার ছবি রিলিজ করতেছে। যদি বড় বাজেটে বড় প্রচার করে ছবি রিলিজ করেন, তাহলে দেখেন সব ছবি চলে, সে বান্ডিল ছবিও চলে। কিন্তু আপনাকে প্রচারটা করে মানুষকে বুঝাতে হবে যে ইয়েস দিস ইজ স্পেশাল কন্টেন্ট, অ্যান্ড ইয়েস ইট ইজ রিলিজিং অন দ্যাট ডেট, অ্যান্ড ইয়েস ইট ইজ স্পেশাল ফর এই কারণে এটা স্পেশাল, তাহলে কিন্তু সব ছবি চলে। আপনি আমি বলতে পারেন তাহলে আমাদের ফিল্মের অবস্থা কি? আমাদের ফিল্মের সবচেয়ে বড় বাইনাস জায়গাটা হলো আমরা বায়াসড প্যারালাল ফিল্ম কনসেপ্ট দিয়ে। প্যারালাল ফিল্ম বলে পৃথিবীতে কিছু নাই ভাই। ফিল্ম ইজ অলওয়েজ ফিল্ম। যে বেটা টাকা ইনভেস্ট করে ও টাকা রিটার্ন চায়, যে আর্টিস্ট অভিনয় করে সে অ্যাপ্রিসিয়েশন চায়। কিন্তু আপনার কি মনে হয় না কোনো কারণে যে আমাদের দর্শকদেরও এখানে আপডেট হওয়ার অনেক সুযোগ আছে? না, এরা দর্শক অলওয়েজ দর্শক না। আমি বলি আপনাকে, হিন্দি সিনেমা দেখতেছে, পাকিস্তানি আমেরিকান সিনেমা দেখতেছে, কিন্তু ঠিক আমাদের দেশে যখন আসে তখন ওই বেদের মেয়ে জোৎস্নাই তাদের ভালো লাগে না। তা না, নট দ্যাট। আমাদের দেশে কিন্তু টাইটানিক সুপারহিট হয়েছে। আমাদের দেশে কিন্তু এন্ড গেম দেখার জন্য ভোর 5টা থেকে হলে মানুষ লাইন দিয়ে থাকছে। নেটফ্লিক্স বাংলাদেশের সবচেয়ে বেশি কামাইছে অ্যাট্রাকশন। আবার তাহলে ঘটনাটা কি দাঁড়ালো? আপনি কিন্তু দর্শককে দোষ দিতে পারেন, আপনি দর্শককে জানাতে পারতেছেন না আপনার ছবি যে রিলিজ হচ্ছে। এইটা হলো পয়েন্ট, মানে প্রচারের অভাব। আপনি জিন 2 এর মতো ছবি আজিজ ভাইয়ের কারণে, প্রচারের কারণে কিন্তু ব্যবসা করে গেছে। পাকিস্তানেও রিলিজ হয়েছে। পাকিস্তান, তার মানে কি আপনার এখন ছবি বানাতে গেলে সবচেয়ে প্রথম প্রি কন্ডিশন হলো পিআর। আপনাকে জানাতে হবে অডিয়েন্সকে যে ইউ আর ওয়ার্কিং অন সামথিং স্পেশাল। কয় টাকা দিয়ে বানালেন ডাজন্ট কনসার্ন ইট এনিথিং। এই কি বানাচ্ছেন আপনি যদি এই সিস্টেম করে দেন যে আপনি বাংলাদেশে এখন যেই ছবি রিলিজ করে, গভর্নমেন্ট নিয়ম করে দেয় যে ছবির 1 মাস আগে থেকে প্রচার করতে হবে সবাইকে, না তো ছবি রিলিজ করতে দিব না, ছবি অটোমেটিক চলবে ভাই। আপনি প্রডিউসারকে তো বাজেট দিচ্ছেনই হলো যে ছবি যদি লাগে 2 কোটি টাকা, বলতেছেন ভাই 1 কোটি টাকা হলে হয়ে যাবে। প্রডিউসার বানাইতে এসে 2.5 কোটি টাকা খরচ করতেছে, তখন বলতেছেন যে ভাই পাবলিসিটির টাকা নাই। কিন্তু আপনি প্রডিউসারকে আগেই বলতেন ভাই আমি ছবি বানাতে 5 কোটি টাকা লাগবে, 3 কোটি টাকা দিয়ে ছবি বানাবো, 2 কোটি টাকা প্রচারণা করবো, তারপরে প্রিপারেশন নিয়ে ছবি আসলে ছবি অবশ্যই ভালো ব্যবসা করবে, কেন করবে না? দেখানোর টেকনিকটা আলাদা লাগবে, চিন্তা ভাবনার মানে ব্যাপারটা লাগবে আলাদা। হ্যাঁ, তার সাথে কন্টেন্ট লাগবে। আমাদের যেটা সবচেয়ে বড় সমস্যা হয়ে গেছে এখন, আমাদের দেশে যেই জেনারেশনটা এখন ফিল্মে ইন্টারেস্টেড, তারা টাকার ক্রাইসিসে ভুগতেছে। যেই টাকাটা আমরা আগে নিয়ে কাজ করতাম, এই টাকায় কাজ করবো শুনলে ওরা ফেইন্ট হয়ে যাচ্ছে, অজ্ঞান হয়ে যাচ্ছে। যে ভাই একটা ফিল্মের স্ক্রিপ্ট লিখে আপনি 30,000 টাকা থেকে আমার রেমুনারেশন শুরু হতো, 30,000 টাকায় সিনেমা করবে শুনলেই ছেলেমেয়েগুলিকে খুঁজে পাওয়া যায় না। প্রবলেমটা হলো শুরুটা তো ছোট থেকেই করতে হয়, আস্তে আস্তে মানুষ একটা জায়গায় যায়। আপনি এখন স্ক্রিপ্ট লেখা শুরু করে 10 লাখ টাকা চাবেন, 10 লাখ টাকা আপনাকে প্রডিউসার কেন দেবে ভাই? বছরে কয়টা কাজ করবেন আপনি 10 লাখ টাকা করে? আপনি যদি মাসে খরচ 3 লাখ টাকা হয়, আপনি 10 লাখ টাকা দিয়ে কয়দিন চলবেন ভাই?
পথে চিন্তা ভাবনা করার ব্যাপার আছে। আর আমাদের দেশে সবচেয়ে বড় সমস্যা হলো কোনো ইনস্টিটিউট নেই যেখানে একটা ছেলে বা মেয়ে নিজেকে রেডি করতে পারে অ্যাজ ক্যামেরার বিহাইন্ড দ্য স্ক্রিনের কাজ করা লোক হোক আর ক্যামেরার ফ্রন্টে কাজ করা লোক হোক, তারা ট্রেন করার কোনো সুযোগ নেই। সব ম্যাক্সিমাম আসে, যারা মেয়েগুলো আসে তারা গ্ল্যামারের জগতে এসে গ্ল্যামারের গুলিতে নিজেকে হারিয়ে ফেলে, আর ছেলেগুলি যারা আসে ওরা অবস্থা বুঝে পরে বিদেশে ভেগে যায়। এই তো দেখতেছি আমরা কন্টিনিউয়াস তাই হইতেছে। ওকে, আরেকটিবার আপনার সম্পর্কে আবার আসি। এক্সপেরিমেন্ট হোক আর রিয়েল ফিল থেকে হোক, জীবনে সিরিয়াসলি মেয়ে কয়টা আসছে? কি অ্যাঙ্গেলে? মানে এনি অ্যাঙ্গেল, মেলামেশা অ্যাঙ্গেলে অ্যাজ পার্টনার? উত্তর শুনে বুঝবো আপনার অ্যাঙ্গেল কোন দিকে। ফিজিক্যাল পার্টনার অ্যাঙ্গেলে, ফিজিক্যাল পার্টনার মানে আপনি যদি বলেন যে পার্টনার সেন্সে যদি বলেন, ব্যাস ওই যে বললাম আমাকে তো ওই মানসিকতার মধ্যে নেই, আমার ওয়াইফ ছাড়া আর ওইরকমভাবে ইন্টিমেট হওয়ার কোনো সুযোগের কোনো ইসে নেই, কোনো স্কোপ নেই। হ্যাঁ, ম্যাক্সিমাম যেহেতু আমরা গ্ল্যামারের জগৎ আছি, মাঝে মাঝে অনেকে ক্লোজ হওয়ার চেষ্টা করে, অনেক অ্যাডভান্টেজ নিতে চায়, কাজের স্কোপের জন্য বলেন, কাজ করার জন্য বলেন, মানুষের সাথে ইন্ট্রোডাকশন করে দেওয়ার জন্য বলেন, ক্লোজ হতে চায় অনেকে। কিন্তু যে ওখানে হাতে হারিকেন, কেন আমার তো কাজ করেই আমাকে টাইম পাচ্ছে না, আমাকে ফ্রি কোথায় পাবে? তো ভাবি তো আছেন আপনার সংসারে, কিন্তু উনি তো ধরেন আমাদেরও ভাবি, কিন্তু অনেক ভাবি থাকে না যাদের সাথে খুব অনেক অনেক দাবি থাকে। তো এই ধরনের ভাবি আপনার জীবনে কেমন? এই ধরনের ভাবি নেই, এদের ভাবি নেই মানে কি, মানে আমার বড় কেউ হইলে তার বউ হবে আমার ভাবি, রাইট? আমার বড় কেউ তো আমি পাচ্ছি না আশেপাশে, কোথায় উঠতে ভাবি বানাবো? এটা তো মানে অ্যাবসার্ড। আর সত্যি কথা বলতে কি, আমরা ফিল্মের লোকটা পার্সোনালি আমরা কিন্তু পার্সোনাল সম্পর্কগুলোকে খুব সম্মান করি। যে সাপোজ কেউ যদি, সাপোজ আমি যদি কারোর সাথে কাজ করতে চাই, বেরোলো সে আপনার ওয়াইফ, যখনই শুনবে এটা কিন্তু রাতিশের ওয়াইফ, সাথে সাথেই কিন্তু ওনার সাথে একটা বাউন্ডারি মেনটেন করি, একটা রেসপেক্টের জায়গাটা আমার চলে আসে। একটা খুব ভালো থিওরি আছে যেটা আমার বাবার শেখানো, আমি কিন্তু সবাইকে আপনি করে অ্যাড্রেস করি। আচ্ছা, তো ফলে আগেই কিন্তু একটা আপনি বলা মাত্রই কিন্তু একটা চারদিকে একটা বলয় বাউন্ডারি তৈরি হয়ে হয়ে যায়, যায়। বন্ড তৈরি হয়ে যায় যে আপনি বলে ফেলছে। আমি কিন্তু কাউকে তুমি বলে বলি না। ইভেন যে পূজা হিরোইন, যাকে আমাদের হাতে জন্ম, আমাদের চোখের সামনে বড় হয়েছে, তাকেও কিন্তু আমি আপনি বলি। আর গতকালকে যে মেয়েটা হিরোইন হচ্ছে তাকেও আমরা আপনি বলি, ম্যাডাম বলে অ্যাড্রেস করি। ফলে আমাদের সবসময় কিন্তু এই অ্যাট্রাকশন একটা জায়গায় কাজ করে। কিন্তু হ্যাঁ, আর্টিস্টদের অনেকেই এই অ্যাডভান্টেজটা ভাঙতে চায়, ওয়ালটা ভাঙতে চায়, কিন্তু আমরা মেনে চলার চেষ্টা করি, তাদের থেকে দূরত্ব মেনে চলার চেষ্টা করি। ওকে, কত বছর হলো ভাবির সাথে আপনি? আমাদের ম্যারিড লাইফ 2002, 22 বছরের। 22 বছর চলছে। একটা কথা বলে যে মিডিয়াতে সংসার টিকে না, কেন বলে মানুষ এগুলো? খুবই ইজি, আমাদের সংসারের মধ্যে অনেক উত্থান পতন গেছে। প্রবলেমটা হয় কি, মিডিয়ার লোকদের পার্সপেক্টিভটা নর্মাল একজন লোকের জন্য মেনে নেওয়া খুব কষ্টকর। আপনি যদি দেখেন, আমি এমনও গল্প জানি, আমার নিজের প্রডিউসারের ক্ষেত্রে হয়েছে যে সবাই মিলে মহরতের স্টিল দিচ্ছে, আমার প্রডিউসার এক সাইডে বসা, তো আমাদের হিরোইন ঢুকার জায়গা না পেয়ে প্রডিউসারের পাশে হাতলের উপরে বসে আমরা মহরতের স্টিলটা দিচ্ছি, পেপারের স্টিল ছবিটা গেল, ওই দিন থেকে ছবিটা বন্ধ হয়ে গেল। ওই প্রডিউসারের বউ মারামারি করে ভাঙাচুর করে, কেন ওই যে হিরোইন কেন পাশে বসছে। তো এখন প্রবলেমটা এই নর্মাল যেটা অ্যাটিটিউড, এটা ফিল্মের নর্ম বা শোবিজের নর্ম, ইদানিং টিকটক আর এই যে ইনস্টাগ্রামের কারণে ঘরের মেয়েরাও দেখছে যে এইটা নর্মাল। কিন্তু ভাই, ব্যাক ইন দোজ ডেজ ইট ওয়াজ নট নর্মাল। এটা মেনে নেওয়াটা খুব সব, হ্যাঁ, ইন কোর্স অফ টাইম তারা কিন্তু বুঝতে পারে যে ভাই এটা ওদের প্রফেশন, দিস ইজ নাথিং সিরিয়াস। কেন আমার সাথে কেউ ফোন করলে যখন সে কথা বলতে চায়, আমরা তখন ইচ্ছা করে বিভিন্ন জোক করি, মকারি করি, যে আন্টি কেমন আছেন, নানি কেমন আছেন, খালা কেমন আছে, এগুলি কিন্তু জাস্ট টু মক, মানে তারে একটা হাস্যরসের মধ্যে দিয়ে একটা সম্পর্কটা ইজি করার জায়গা। কিন্তু সামনের লোকটা কিন্তু ধরে নিচ্ছে, সর্বনাশ, অমুক হিরোইনটা আন্টি বলে ডাকে, কাহিনী কি, আরে ও গো শুনছো বলে ডাকতেছে ফোনে, সর্বনাশ, ওর সাথে রিলেশন কি? মনের মধ্যে সন্দেহ ঢুকে গেলে চেয়ে বড় শত্রু আর পৃথিবীতে নেই। সন্দেহ অনেক বড় একটা রোগ। ওকে, তাহলে আপনি সাজেস্ট করতেছেন যে সন্দেহ করতে না, মানে চোখের সামনেও যদি দেখে যে কারোর সাথে শুয়ে রয়েছে খালি গায়ে, বিশ্বাসের এক্সটেন্ড থাকতে হবে ওইভাবে। আপনি যদি এখন আপনার পার্টনারে বিশ্বাস না করেন, পৃথিবীর সবচেয়ে বড় শক্তি এই আপনারে বললেও আপনি বিশ্বাস করবেন না। আপনার জায়গাটা আপনাকে তৈরি করে নিতে হবে। আর আমাকে খুব ভালো একটা মানে পার্সোনালিটি আমাকে কিছু কথা বলেছিল রিগার্ডিং ফিমেল অ্যাপিয়ারেন্সেস, যে একটা মেয়ে মানুষের পিছনে কখনো লাগতে যায় না, সারা জীবন লস করবেন। সেটা যে বউই হোক, আপনার মাই হোক, আপনার মেয়েই হোক, আপনার বোনই হোক, তাদেরকে সম্পর্কের জায়গায় রেখে তাকে তার সম্মানটা দেন, অটোমেটিক্যালি আপনার সাথে সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, এটা সত্যি কথা, আমি এগ্রি করি। আচ্ছা,
অনেক কথা তো ধরেন আমাকে নিয়ে শুনেন, আমিও তো আপনাকে নিয়ে অনেক কিছু শুনি, ডেফিনেটলি। তো ধরেন আপনাকে নিয়ে যে আমি শুনি ওগুলা কি আপনি শুনেন? না, এইভাবে কাউন্টার হয়তো আসে না, কিন্তু ঠিক একটা এক্সটেন্ট কিন্তু আসে। একটা এক্সটেন্ট কেমনে ফিল্টার হয়ে ফিল্টার হয়ে একটা ভার্সন পাই আমরা। আচ্ছা, কিন্তু আমরা এখন যেটা এক্সপেরিয়েন্সের থেকে যেটা হচ্ছে যে এখন শুনতে শুনতে না একটা বুঝে ফেলছি যে এইটা শোনার মানে হলো এইটা গিয়ে এতটুক দাঁড়াবে, আচ্ছা এইটা শোনা মানে এটা গিয়ে এতটুক দাঁড়াবে। এটা আমরা এখন মোটামুটি একটা আচ্ছা, স্ট্যান্ডার্ড ধরেন আমি কিছু প্রশ্ন আপনারে করি। যেমন ধরেন আমি শুনছি যে আব্দুল আজিজ বাবা একটু লুচু, নতুন নতুন নায়িকা দেখলে লুচামি করে, এটা সত্যতা কতটুকু? এটা কোনো মানে সত্যতা তো নাই, এটা স্বাভাবিক ব্যাপার। কেন আমি যাকে আপনি বলতেছে যারা ডিল করতেছে ভাবে, এবং কখনো ওই যে বললাম কাজ ছাড়া তো আপনি আবার খুঁজেই পাবেন না কোথাও। আবার বলা হয় যেসব নায়িকা আব্দুল্লাহ জহির বাবুর গল্পে কাজ করে, তো ওদের প্রডিউসার ডিরেক্টর আগে যাওয়ার আগে আব্দুল্লাহ জহির বাবুর বেডরুম হয়ে যেতে হয়। আমার এরকম কিছু হওয়ার সম্ভাবনা নেই, কারণ আমার বেডরুম জায়গাটা রেস্ট্রিক্টেড। হ্যাঁ, আমি অমানুষ, আমি তার শয়তান না বা জিনও না বা ফেরেশতাও না, আমি মানুষ। আমার অবশ্যই কোনো না কোনো একটা দুর্বল মুহূর্তগুলো তৈরি হয়। অবশ্যই আমরা দুর্বল মুহূর্তে কেউ সারেন্ডার করি না বা কারোর সাথে ঘুরতে যাই না বা ডেটিংয়ে যাই না, এটা কথা বলবো না, কিন্তু অবশ্যই সেটা প্রফেশনাল জায়গায় না, অবশ্যই না। যেমন আমার ওস্তাদ, যিনি আমাকে লঞ্চ করেছিলেন অ্যাজ এ রাইটার, জাহাঙ্গীর খান আঙ্কেল, কয়েকদিন আগে তার মৃত্যুবার্ষিকী গেল। এই জাহাঙ্গীর খান আঙ্কেল আমাকে বসায় বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রির সমস্ত নরম বুঝাইছেন একটা বছর। স্ট্রেট কাট তার টেবিলে বসে, আমার কাজ ছিল প্রতিদিন সকালে গিয়ে তার অফিসে তার টেবিলে বসা, রাত্রবেলা তার সাথে বের হয়ে আসা। এভরিথিং হি ডিসকাসড উইথ মি, যে তুই যদি কারো কাছে বিক্রি হয়ে যাস, বাট ইফ ইউ গেট ইন্টিমেট উইথ সামওয়ান, ওকে দিয়ে আর কোনোদিন আপ টু আমার কাজটা করাতে পারবি না। অতএব বিফোর গেটিং ইন্টিমেট, think of it, do you have to work with her or not? If that is so, don't go to her. বাংলা উনি আমাকে রেফারেন্স, দেশে টাকা খরচ করলে মেয়ে মানুষ পাওয়া যাবে এমন কোনো কথা নেই, কিন্তু অবশ্যই অবশ্যই তাদের মধ্যে এমন কোথাও যাবে না যেখানে নিজের বাবার নাম সম্মান ডুববে, যেখানে নিজের মানিজ্য থাকবে না, এবং যেখানে হলো যে যাদের কাছে গেলে তুই নিজে এফেক্টেড হবি। অবশ্যই এদের কাছে না। অবশ্যই, যেমন আমার বান্ধবী আছে প্রচুর, আমার স্কুলের ফ্রেন্ডরা আছে প্রচুর, তাদের কারোর সাথেই কিন্তু হাই হ্যালো ছাড়া কোন রকমের রিলেশন কখনোই থাকে না। আমরা নিজের ঘরের মানুষের সাথে কথা বলতে ভুলে যাই, বাইরের লোকের সাথে কথা বলবো কখন। আচ্ছা, এবার একটু দর্শকদেরকে নিয়ে কথা বলি। যেই দর্শকরা আগে আমাদের সিনেমার খোঁজ নিত, আমাদের নাটকের খোঁজ নিত, এখন দর্শকের বেশি আগ্রহ থাকে লায়লা মামুন কবে মারামারি করছে, ক্রিম আপা কোন শোরুম উদ্বোধন করছে, পুচির মা মডেলিং কেন করতেছে, হিরো আলম এর সিনেমা কবে রিলিজ হবে। এই যে একটা ট্রান্সফরমেশন, এবং আপনি একটা কথা বলছিলেন না যে ঘরের বউ এখন টিকটক দেখে এটা শিখছে যে না এইভাবেও বসা যায়, কিন্তু ওরা কিন্তু এটাও শিখতেছে যে পরকীয়াও করা যায়। 100%। ওভারঅল এই যে দর্শকদের চিন্তার যে একটা পরিবর্তন, তাদের পছন্দের রুচির যে একটা পরিবর্তন, এটা আপনার কাছে কেমন লাগে? প্রথম কথা হলো, আপনার প্রশ্নের মধ্যে কিন্তু একটা মজার জিনিস আছে। আপনি যতগুলি নাম বললেন প্রত্যেকটা কিন্তু মোবাইলের স্টার। হ্যাঁ, তার মানে কিন্তু আমাদের এন্টারটেইনমেন্টের মেইন সোর্স হলো মোবাইল স্ক্রিন, না সিনেমা স্ক্রিন না। লাস্ট স্ক্যান্ডাল আমাদের পরিমণি পর্যন্ত কিন্তু দি এন্ড। এরপরে যারা স্ক্রিনের স্ক্যান্ডাল আসবে, স্ক্যান্ডাল না থাকলে কিন্তু কোনো ইন্ডাস্ট্রি হয় না। যখন কোনো স্ক্যান্ডাল বের হয়, উইচ উইল প্রুভ ইউ দ্যাট ইজ দ্য মেইন এন্টারটেইনিং, দ্যাট মিডিয়া ইজ দিস মিডিয়া ইজ ইনফ্লুয়েন্সিং পিপল। মামুনরে তো কেউ চিনতই না, চিনছে তো মোবাইলের কারণে, টিকটকের কারণে। এখন ওইটাই তখন স্টার হবে। এটার কারণে আপনি কারেক্ট যে আপনি পৃথিবী জুড়েই একটা আন্দোলন হচ্ছে যে টিকটক ব্যান করে দেওয়ার জন্য। আমেরিকাতে তো বন্ধই করে দিতে চাইলো, পরে আবার ট্রাম্প খুললো। চীনের থেকে বের করছে টিকটক। কিন্তু একটা জিনিস কিন্তু টিকটক তৈরি করে দিছে, ব্যক্তি স্বাধীনতা। টিকটক চীন থেকে বের করে না, ইন্ডিয়া থেকে বের করে, সরি ইন্ডিয়া থেকে। কিন্তু এই লোকটা কিন্তু প্রুফ করে দিছে যে ব্যক্তি স্বাধীনতা কি জিনিস। আপনার মধ্যে নাচার খুব ইচ্ছা, আপনি পারতেছিলেন না, কিন্তু আগে কারোর সামনে নাচার আপনি এখন ক্যামেরা আপনি নাচতেছেন, কেউ দেখলো না দেখলে নাই, কিন্তু অনেকে তো নাচতে নাচতে হিট হয়ে যাচ্ছে। হ্যাঁ, এইটাই হলো প্রবলেম। টিকটক যখন মনিটাইজ শুরু হয়ে গেল, তখন থেকে আসলে আর এটাকে ধরে রাখার কোনো উপায় নেই। আমাদের সংস্কৃতি, আমাদের দেশের সবচেয়ে প্রথম শত্রু দাঁড়াইছিল হলো আমাদের স্যাটেলাইট ইন্ডাস্ট্রি। স্টার প্লাসের থেকে শুরু করলো যে মেয়েদের বা ছেলেদের ব্রেক থ্রু করে পরকীয়া প্রেমের ব্যাপারটা ঢুকে গেল মানুষের মধ্যে। যে শুধুমাত্র স্যাটেলাইট টিভিটা আগে যেটাও ছিল মানুষের মধ্যে, রবীন্দ্রনাথের লেখা থেকে নিয়ে শুরু করে সব জায়গায় চুপি চুপি এটা এক্সপোজ হয়ে গেল স্যাটেলাইটের মধ্যে থেকে, যে এটা পার্ট, লাইফের একটা পার্ট। শুরু হয়ে গেল কিন্তু সংসার ভাঙার গান।
এই সংসার ভাঙনটা এখন এক্সট্রিম লেভেলে, সংসার বাদ দিয়ে ঘরের মেয়েরা কিন্তু সরাসরি করলো এই টিকটক দিয়ে। ওরা এখন কিন্তু দেখতেছে ইউটিউবে, এই যে আপনি বলতেছিলেন ইনকাম করা যায়, ইউটিউবে 50,000, 1 লাখ বা 1.5 লাখ টাকা কামাই করলে একটা মেয়ে চলে যাচ্ছে, ও তো ধরে নিচ্ছে এইটাই লাভ। কিন্তু একটা জিনিস মাথায় থাকছে না যে আজকে আমি যদি ইউটিউবে এই প্রোগ্রামটা করি, 1 বছর পরে কি করব। 1 বছর পরে কিন্তু এই অ্যাট্রাকশনটা থাকবে না প্রোগ্রামের প্রতি, যদি নতুন কিছু না দিতে পারি। সো আনটিল অ্যান্ড আনলেস ইউ আর দ্যাট ক্রিয়েটিভ পারসন, এই মিডিয়াগুলি তোমার জন্য না। এইটার কিন্তু কেউ বলতেছে না, সবাই খালি দেখতেছে যে আরে ইউটিউব থেকে টাকা আসতেছে, আরে ইনস্টা থেকে টাকা। তারপরে মাঝখানে কিছু যে বেটিং সাইট, লাইকি টাইকি থেকে নিয়ে শুরু করে স্ট্রিম কার লাইকি, প্রচুর পয়সা, যে আমাদের স্টাররা পর্যন্ত ব্লক হয়ে গেল সেখানে। মৌসুমী ম্যাডাম, মোমুর সানি ভাই, আমাদের পূর্ণিমা থেকে শুরু করে কে কে যায়নি। এখনো লাইকিতে ঢুকলে প্রচুর ফরমার ফিল্ম স্টারদের দেখা যায়, আমাদের রত্না ম্যাডাম, বিদ্যা সিনহা, মিম, সবারই একটা না একটা কিছু আছে। তো এই টাকাটা বেসিক্যালি যদি বন্ধ করা যেত, এই সোর্সে ইস্যু করা যেত। একটা জিনিস কি, টেকনোলজি কোনোদিন আটকে রাখা যায় না, আপনার কোনো কিছুই গোপন থাকবে না টেকনোলজির যুগে। আমাদের দেশে এমনই যে লাস্ট রেজিমের কারণে আমরা যে টেকনোলজি দেখেছি, আপনি মোবাইল ফোন বন্ধ করে রাখলেও, ড্রয়ারে যদি ফেলে রাখেন, তারপরেও ওনারা আপনার কথা শুনতে পারতেছে। এবং স্যামসাং থেকে নিয়ে শুরু সব কোম্পানি, শুধুমাত্র আইফোনেরটা পারে না। তো দ্যাট প্রুভ যে এখন গোপন বলে কোনো শব্দ নেই। শুধুমাত্র আপনি হয়তো স্বীকার করবেন না, আপনি তো প্রকাশ করছেন না, বাট গোপন বলে কোনো শব্দ আর গোপনীয় থাকছে না এখন। কি ধরেন আগে তো অডিও ফাঁস হলে বলতো সুপার এডিট করে এটাকে বানানো হয়েছে, হ্যাঁ, আর এখন ধরা খেলে বলে যে এটা এআই দিয়ে বানানো হয়েছে। 100%। তো এখনো নিজের সত্য গোপনের জন্য না, সত্য গোপনের চেষ্টা কি, বাহানা হিসেবে আপনি যত বড়ই এআই দিয়ে বানান কোনো কিছু। রিসেন্ট যেটা ভয়াবহ ব্যাপার হচ্ছে যে একটা ছবি থাকলে মানুষের সাথে জড়ায় ধরে কিস করতেছে, ভিডিও দিয়ে দিচ্ছে এআই, ভয়াবহ ব্যাপার ভাই। কবে জানি দেখবো আমার সাথে কার ভিডিও বেরিয়ে গেছে, অবিশ্বাস্য। এটা মানে বুঝানো টাফ। এটা দেখলাম তো ইন্ডিয়াতে তো রীতিমতো চিল্লাচিল্লি করে, তো ওই দিন এক মেয়ে তো তার ওই যে নুড ভিডিও লিফটে উঠতেছে, তার বাউন্সিং পুরো শরীর পচেও সেটা না, পরে জানছি আমরা। তো ঘটনাগুলো এটা ঠেকানোর কোনো উপায় নেই। গোপন কথা গোপন রাখা এখন খুব শক্ত রে। আচ্ছা, আমরা আরো কথা বলবো, একটু গেমস খেলি। আচ্ছা দর্শক, এবার আমাদের কাছে কিছু আর্টিস্টের নাম আছে, আপনি একটা একটা তুলবেন এবং তার 2টা ভালো কথা, তাকে নিয়ে 2টা খারাপ কথা বলবেন। সর্বনাশ, সর্বনাশ, সর্বশুরু, সর্বশুরু। সর্বনাশ। তাহসান, দর্শকদের দেখান। তাহসান ওকে, নাইস লুকিং পারসন। নাইস লুকিং পারসন, একটা ভালো দিক হইলো। একটা হলো হি ইজ এ ড্যাম গুড সিঙ্গার। 2টা ভালো দিক হইলো। একটা খারাপ দিক, আনরিচেবিলিটি, তাকে আমরা রিচ সহজে করতে পাওয়া পারি যায় না, না। সহজে পাওয়া যায় না কাজের জন্য। আর 2 নাম্বার, স্টেবল সোশ্যাল লাইফ থাকা উচিত তার। আচ্ছা ওকে, ভালো তো ভালোই, এটা নিয়ে কথা বললে কেউ দেখবে না, আমরা খারাপটা নিয়ে কথা বলবো। খারাপের কথা হলো কি, আপনার কেন মনে হয়েছে যে ওনাকে রিচ করা যায় না? আই ট্রাইড পার্সোনালি। হাউ? আমি রিচ করার চেষ্টা করছি মুভির জন্য, গানের জন্য। মানে কোন মাধ্যম দিয়ে ট্রাই করেছেন? মোবাইল ফোন, তার নাম্বার আছে সবগুলো। ফেসবুকে নক দিয়ে দেখছেন কোনোদিন? ইয়েস, পাই না। আচ্ছা ওকে, তাহসান ভাই মেনশন করে দিব ভিডিওতে, শিওর, উত্তর দিয়ে দেন না। আবার তাহসান ভাই আমারে বলবে কি তুমি আমারে নক দিলে পাও, এই জন্য আমি কিছু বলতে পারছি এটা না। স্বাভাবিক, আমি আবার নিজে পরিচয় দিয়ে ট্রাই করে দেখছি। না, এটাও হতে পারে হয়তো বা আমি যখন নক দিছি অনলাইনে ছিল, তুমি যখন নক দিছো অনলাইনে ছিল না, এবং অনেক মেসেজের ভিড়ে তোমার মেসেজ পড়ে যায়, যেটা আমারও হয়। অনেক কাছের আপন জরুরি মানুষের মেসেজও আমি মিস করে ফেলি। খুবই রেগুলার কথা, সত্যি কথা। ওকে, আপনারা সাপোর্ট দিছি, মনে রাখেন। আরেকটা পরিমণি, ওরে বাবা, 5টা ভালো দিক বলেন পরিমণিকে নিয়ে। 5টা? হ্যাঁ। 1 নাম্বার, অসম্ভব সুন্দরী। বাংলাদেশের স্ক্রিনে তার মতো সুন্দরী মেয়ে কোনোদিন আর ভবিষ্যতে আসবে কিনা আমি জানি না। ওকে। 2 নাম্বার, অসম্ভব বন্ধু বৎসল, সামনাসামনি যখন যার সাথে সে চলে, সেই লোকটা বা সেই বন্ধুটা তাকে ছাড়া কোনো কিছু ভাবতে পারবে না। অসম্ভব ভালো, অসম্ভব ডেঞ্জারাস ভাবে ভালো। 3 নাম্বার, শি ইজ এ ভেরি গুড পার্টি গার্ল। পার্টি করার জন্য পরিমণির পরে কোনো পাতা আছে বলে আমি জানি না। মানে তার জন্য অসাম পার্টি গার্ল, একদম তার পার্টি সেন্স থেকে নিয়ে শুরু করে এভরিথিং ইজ ভেরি গুড। আরেকটা 5 নম্বর কথা, আরেকটা বললো যে তার অ্যাক্টিং করার টেন্ডেন্সিটা খুব ভালো, সে সবসময় ভালো করতে চায়। মানে একটা শটে সে একবার দিয়ে স্যাটিসফাইড না, সে ভালো করতে চায়, বেটার করতে চায়, ভালোর চেষ্টাটা তার আছে। 3টা খারাপ কথা শুনি।
তিনটা খারাপ কথা। ও প্রথম কথা, 5টা ভালো কথার সাথে আমি একটা যোগ করব, ও খুব কেয়ারিং এবং ভালো মা। এই তো বললাম, না, তো caring এখন এবং ভালো রিসেন্ট মা। লাইফ খারাপ সাইড হলো কথার ভ্যালু নাই, কাজে মিল নাই। কমিটমেন্টের ভ্যালু খুবই ডেঞ্জারাস জায়গা। কমিটমেন্ট জানি না, কিন্তু আমাদের সাথে দেখা সাক্ষাৎ করার ব্যাপারটা নিয়ে রিসেন্ট এক্সপিরিয়েন্স তার সাথে আমার খুবই খারাপ। হয়তো বাচ্চাদের জন্য সময় পাচ্ছেন না, বাট আমাদের সাথে আমরা তার এত ক্লোজ, আমাদের সাথে তার একটা মাশাআল্লাহ দিলে গ্যাপ তৈরি হয়ে গেছে। তারপরে রিসেন্টলি উল্টা পাল্টা, সেকেন্ডটা বলতেছে রিসেন্টলি হলো যে রেমুনারেশন, যে কোনো কিছুর ব্যাপারে অ্যাপ্রোচ করলে অ্যাবনর্মাল অ্যাপ্রোচ করতেছেন উনি, ঠিক জানি না, মানে যাতে তোমাদের দিক থেকে না করে দিতে হয়। না তা না করলে তার বেনিফিট কি? কাজ, আপনি যত কাজই করেন, যত কেয়ারিংই হন, যত সোশ্যাল মিডিয়ার অ্যাপিয়ারেন্সই থাক, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ইউ হ্যাভ টু ওয়ার্ক। আপনার যদি কাজ না থাকে আপনি হারিয়ে যাবেন। তো 3 নাম্বারটা, 3 নাম্বারটা হলো ওই যে বললাম আরেকবার আসে, তার এত দ্রুত প্রেমে পড়ার টেন্ডেন্সিটা খুবই ডেঞ্জারাস, খুবই রীতিমতো মানুষের কাছে আমাদের হেয় হতে হয়, বা পার্সোনাল লাইফটা কম সামনে আনাটা ভালো। ভালো। মানে কিন্তু আবার ওইটা উল্টা ভাবে বলি, আমেরিকা থেকে ফোন করে আমার বন্ধু যার সাথে 13 বছর আমার কথা নেই, ও ফোন করেছে, দোস্ত পরিমনে বলে, আরে ভাই হোয়াট দ্য হেল ম্যান, 13 বছর পরে ইউ কল মি টু আস্ক দিস থিং, কি করলো? বাট ওর মধ্যে ওই অ্যাট্রাকশনটা ছিল। বাংলাদেশে অশোক ধানুকার মতো প্রডিউসার এসেছিলেন পরিমণিকে কাস্ট করে সিনেমা করার জন্য, সেই ব্যাক ইন 2011-12, যেখানে পরে মাহি কাস্টিং হয়েছিল যে আজবের কারণে। কিন্তু থিং ইজ, ওনার সৌন্দর্যের মধ্যে কিন্তু এই অ্যাট্রাকশন পয়েন্টটা ছিল। এবং এখনো ওর সোশ্যাল মিডিয়াতে স্ট্যাটাস দিলে সেটা আনন্দবাজার পত্রিকারও নিউজে ন্যাচারালি, কেন শি ইজ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল এশিয়ানদের মধ্যে, তার নামে 100 জনের মধ্যে চলে আসছিল। কি বলে, তার ক্ষমতা, তার সৌন্দর্য, তার অন্য রকমের অ্যাডভান্টেজ দেয়। আচ্ছা, ধন্যবাদ। পরিমণিরা ছাড়েন, অনেকক্ষণ ধরে রাখছেন তো। তাসাম ভাইরে তো ধরে রাখারই জিনিস ওই। হ্যাঁ, আপনি বলেন। পরিমণিরা সবাই চায়। মাহিয়া মাহি, ওকে, মাহিয়া নাম নিছেন। মাহিয়া মাহি একটু আগে মানে নাম নিচ্ছি, মানে কি, মানে মাহিয়া মাহি ওর পজিটিভ সবচেয়ে ডেঞ্জারাস জিনিস বলি, অসম্ভব রকমের টাইমিং, ডেঞ্জারাস। আমরা ওকে প্রথম দিন শুটিং যেতে বলছি 7টার সময়, কি হয় এফডিসিতে 8টার আগে কেউ ঢোকে না, ও 7টার সময় গিয়ে ভিডিও পাঠাইছে যে ঝাড়ুদার ঝাড় দিতেছে, আমি আছি কেউ আসে নাই, আমি আছি কেউ আসেনি। ওরে টাইম দেওয়া মানে একটা বিপদে পড়ে যাওয়া, ওর টাইমিং সেন্স দুর্দান্ত সুন্দর, এটা খুব ভালো। সেকেন্ড, 2 নাম্বার পজিটিভ সাইড হলো, ওর যদি মনে হয় যে আমি এই কাজটা করব, ওর মানসিক জোর খতরনাক। আমার এই দৃশ্যটা আমি এখনো ভুলি না। ছবির নাম অগ্নি। ও সাঁতার জানে না, অ্যাক্টিংটা ছিল ও একটা বোটের উপরে কিল করে দৌড়ে গিয়ে ইয়টটা থেকে লাফ দিয়ে ডাইভ দিয়ে পানিতে পড়ে যাবে। যেহেতু লন্ডন আমেরিকায় আমাদের ব্যাংককে শুটিং, আমাদের ফিমেল স্টান্ট লেডি ওই দিন যায়নি। এখন শর্ত নিতে হবে, আমি তো শুটিং যেতে পারবো না। ও বলে যে আমি যদি দিচ্ছি, আপনি খালি পানিতে একটা লোক রাখেন যে আমাকে ধরে উঠাবে। আমরা 2টা ফাইটারকে নিচে রাখলাম, শি ডিড ইট। ও সাঁতার জানে না, দৌড়ে গিয়ে সমুদ্রে ঝাঁপ দিয়ে পড়ে গেল ভাই। মানে ওর হার্ট কলজার, মানে এটা লোহা, আয়রন লেডি বলা যায় ওকে। অসম্ভব রকমের মানসিক জোর, অসম্ভব। আমি মেয়ে মানুষের মধ্যে এই জোরটা দেখিনি, খতরনাক। আচ্ছা, 3 নাম্বার বলা যায় ওর পজিটিভ সাইড হলো মারাত্মক সিক্রেসি মেনটেন করতে পারে। ও যদি কোনো ম্যাডাম যদি কোনো জিনিস ঠিক করে যে আমি এই জিনিসটা কাউকে জানতে দেব না, বাট এই জিনিসটা কেউ বলবে না, বা স্টাইলই হয়েছে এই জিনিস করে, যদি বলেওনি, পৃথিবীর কোনো শক্তি এটা কোনোদিন জানতে পারবে না। She knows how to maintain herself. না, সিক্রেট রাখাটা খুব বড় ব্যাপার। দেন, বহুতক্ষণ ধরে রাখছেন, এবার 3টা খারাপ দিক বলেন। ডিসিশন নেয় হুটহাট করে, আগে পরে কিছু চিন্তা ভাবনা না করে, অনেক সময় পরবর্তীতে পরবর্তীতে নেগেটিভ হয়ে যায়। হয়তো উনি হয়তো মনে করতেছে ফর দ্য টাইমিং এটা ভালো, কিন্তু ইন কোর্স অফ টাইম উনিই বুঝে যে এটা ভালো হয়নি। এটা একটা, তারপর হুটহাট করে একটা সিদ্ধান্ত ব্যাপার আছে। আর সবচেয়ে সেকেন্ড অপশন হলো তার ওয়েল উইশার নেই, তার অ্যাডভাইস করার লোক নেই, মেন্টর নাই যে তাকে পজিটিভ বা নেগেটিভ জিনিসটা শিখিয়ে দেবে বা 2টার মধ্যে সেপারেশন করতে, সে জাস্ট একটা পাথওয়ে তৈরি করে দেবে, এমন কেউ তার নাই। 3 নাম্বার, উনি আমাদের যখনই কাজ করতে যেতাম, উনি টাকা অ্যাডভান্স নিত, পুরো টাকা তার অভিনয়ের। এইটা আমাদের জন্য খুবই চাপ হয়ে যেত। ফুল পেমেন্ট অ্যাডভান্স নিয়ে নিত। তাহলে মোটামুটি 3টা শুনলাম, এবার আমরা আরেকটা আর্টিস্ট তুলি, দেখি কে আছে কপালে। বিদ্যা সিনহা মিম, ওনার সম্বন্ধে খারাপ কথা বলা খুব শক্ত। বিদ্যা সিনহা মিম
পজিটিভ সাইড যদি বলি, ম্যাডাম টাইম সেন্সিটিভ, খুবই টাইমিং, খুবই সিনসিয়ার, অসম্ভব সিনসিয়ার, খুব ভালো মানুষ এবং সে মানুষের সাথে রিলেশনটার দাম দেয়। একমাত্র হিরোইন এখনো বলেই যে ফোন করে কোনোদিন মিস করিনি, সাথে সাথে পাইছি। মাহিয়া মাই সাথে মাহিকেও পাইছি। মাহিয়া মাই পূজা মাই বাদ না, ওই তো মানে মাহিয়া মাই এদের চেয়ে সিনসিয়ার বিদেশি নামে, মানে একটু ফোনের অ্যাটেন্ডের ব্যাপারে, তার ফ্রেন্ড রিলেশনশিপ মেইনটেনের ব্যাপারে সে অনেক সিনসিয়ার। ওকে। এবং সে রিলেশনের দাম দিতে জানে। এটা তার মধ্যে পাইছি। দাম কেজিতে? দাম কেজিতে হলো, যদি আপনি চান যে আপনি 100-এ 100 পাবেন, মনে করেন আপনি যদি বিদ্যা সেনামিমকে ঘুষি দেন, ও আপনাকে ঘুষিয়ে দেবে। আপনি যদি বিদ্যা সেনামিমকে 1 প্যাকেট চিপস দেন, ও আপনাকে 1 প্যাকেট চিপস দেবে। মানে ও জানে কিভাবে কোন রিলেশনটা মেইনটেইন করতে হয়। এটা তার অসম্ভব অসাম একটা কোয়ালিটি। আচ্ছা। আর দুর্দান্ত অভিনেত্রী বিদ্যা সেনামিম, দুর্দান্ত পারফর্মার। মানে তার সাথে আমার যতগুলি ছবিতে কাজ হয়েছে, শি ওয়াজ সো গুড, খুব ভালো পারফর্মার। খারাপ একটা বললেই হবে। খারাপ বিদ্যা সিনামিমের খারাপ। আমি নেগেটিভ বললাম না, নেগেটিভ সাইড পাইনি তার মধ্যে, কিন্তু যেটা তার মধ্যে বিষয় ছিল যে তার মধ্যে একটা সময়ে তার একটা ভুল ডিসিশনের কারণে সে আজকে বাংলাদেশের সুপারস্টার হয়নি। আমার প্রাণের প্রিয়া ছবির পরে তার সেকেন্ড ছবির মধ্যে গ্যাপ গেছে 7 বছর। এই 7 বছর টাইমটা তার লস টাইম। শি কুড হ্যাভ বিন দ্য সুপারস্টার, শি কুড হ্যাভ বিন আওয়ার সুপারস্টার। কন্টিনিউটিটা দরকার ছিল। কন্টিনিউটি মানে কি, তখন তার একটা ফল প্রিজাম্পশনে যে আমি এখন চাইলে 10 লাখ টাকা পাবো। তখন হচ্ছে আমাদের দেশে 10 লাখ টাকা কোনো হিরোইন নেন, ওনাকে কেন দেবো আমি? এটা উনি মাথায় কিভাবে জানে ঢুকে গেছিল। ইন কোর্স অফ টাইম এটা চেঞ্জ হয়েছে, বাট দ্য থিং ইজ ইট ওয়াজ টু লেট হয়ে গেছে। ওকে, দেখি আমরা এরপর কি আছে। অপু বিশ্বাস। ওকে, অপু বিশ্বাস। হ্যাঁ, ওর কথা কি বলবো, সবাই তো সব জানে। সব ইচ্ছা করে কি এটাতে সব হিরোইনের নাম দেয়া ভাই? আমি বলতে পারবো না আসলে। এক বেচারা তাহসান ছাড়া তো কারো চেহারাই দেখলাম না। অপু বিশ্বাস ম্যাডামের কি বলবো বলেন? আপনি কি জানাইতে চান সিক্রেট? বললে তো চাকরি থাকবে না। নতুন চাকরি দিব না, সমস্যা নেই। না, অপু বিশ্বাসের বেসিক্যালি জানার কিছু নাই। তবে হ্যাঁ, অপু যেখানে বসে আছে এই জায়গায়, মামুন আমাকে অপু বিশ্বাসের ছবি যখন দেখায়, তখন কিন্তু অপু বিশ্বাস নামে কাউকে চিনি না আমি। আচ্ছা। আমার বাসায় আমার কম্পিউটার টেবিলের খুব সুন্দর, আমার কম্পিউটার একটা টেবিল ছিল খুব জোস, ওই টেবিলটার ড্রয়ারে অপু বিশ্বাসের ছবি 1 বছর পড়েছিল আমার কাছে। আমি দেখাইনি এমন কোনো লোক নাই। ছবিটা মেয়েটা খুব ভালো। শাহিন সুমন নিতে খুব ইন্টারেস্টেড ছিল। হুট করে দেখি আমাকে মামুন ধরে এসে বলে, ভাই ও তো কাজ করতেছে কোন ছবিতে? চাষী নজরুল ইসলামের এক ছবিতে, কাল সকালে না কিসে যেন। তাই কি ছোট বান্ধবী ভাই, হিরোইন বানানো যায়। ও মায়ের প্রতি শুনি ছবিতে শুরু হয়ে গেছে, কোটি টাকার কাবিন ছবিতে শুরু হয়ে গেছে। তার মধ্যে খারাপ সাইড যদি বলতে হয়, আমার পার্সোনাল ওপিনিয়ন, ওনাকে আমার কাছে মনে হয়েছে খুব জেলাস। আচ্ছা। জেলাস রিগার্ডিং পার্সোনাল রিলেশনের জায়গা থেকে। যেমন আমি যদি ইমতু রিতেশ যদি আপনি ইন্টারভিউ দিই, ইমতু রিতেশ আমার সাথে ইন্টারভিউ দিচ্ছে, ওইখানে কেন কালকে দেবাশিস বিশ্বাস দেবে? আমাকে দিল না কেন? ইমতু আমাকে ডাকলো না কেন? এই জেলাসিটা একটা সমস্যা তার। 2, তার পজিটিভ সাইড যদি এটাকে বলতেছি, কিন্তু আমি তার নেগেটিভ সাইডগুলো বলতেছি আগে। অ্যাক্টিংয়ে কিন্তু অপুদি কিন্তু আপ টু দ্য মার্ক আমাদের কাছে কখনোই মনে হতো না। কেন না, অ্যাক্টিংটার মধ্যে একটা ফলস প্রিটেনশন থাকতো। কখনো অরিজিনাল যে ক্যারেক্টারে ঢুকে অভিনয় করতেছে এটা মনে হতো না। ডেপথটা কম মনে হতো। আর পজিটিভ সাইড হলো সে যে টেরিফিক ড্যান্সার, খুব ভালো নাচেন উনি খুব নাচ খুব সুন্দর ছিল সবসময়। আর অসম্ভব মানে ভালো মানুষ, মানে ওনার মা ছিলেন অসম্ভব ভালো মানুষ, অসম্ভব আদর করতেন আমাদের। অপু দিয়ে আমাদের কোনো দিন অসম্মান করে কোনো কিছু করেন, আমাদের প্রচণ্ড দাম দিয়েছে, প্রচণ্ড আদর করতো আমাদের সবসময়। কোনো দিন তার কাছে আমরা হাসি মুখে কথাবার্তা ছাড়া কোনো কিছু পাইনি। তার জীবনে এত উত্থান পতন গেছে রিগার্ডিং সাকিব খান, রিগার্ডিং সো মেনি আদার থিংস। কখনো উনি আমাদেরকে কোনোদিন ডিগ্রেড করে কিছু বলেনি। উনি সবসময় আমাদের সাথে রিলেশন মেনটেন করার চেষ্টা করছে। এটা একটা মেয়ে মানুষের, হিরোইনের খুবই পজিটিভ সাইড। এবং আমরা যখনই কোনো কাজ নিয়ে অ্যাপ্রোচ করছি, শি ট্রাই টু অ্যাটেন্ড ইট। চলো না একটা দেখি। জয় চৌধুরী নাম আসছে নায়কের। এর কি কমো, তো আমাদের প্রডিজি, আমরা তৈরি করছি, আমাদের এখানে জন্ম, আমারই 2 ছবিতেও হিরো। এই তো ভালো, সব সিক্রেট বলে দেন। না, সিক্রেট না, জয় অসম্ভব ভালো একটা মানুষ। আমি একটা কোশ্চেন করি। বলেন। অনেকে বলছে যে অপু বিশ্বাসের সাথে তার পরকীয়া চলছে। পরকীয়া অপু বিশ্বাসের সাথে জয়, পৃথিবীতে মেয়ে মানুষের তো অভাব নেই পরকীয়া করার জন্য। ভাই অপু বিশ্বাস, কেননা আমি জানি নোইংলি হি ইজ এ ওয়াইফ অফ আওয়ার সিনিয়র হিরো, তাই না? তো আমি তার সাথে কেন প্রেম করতে যাবো? ইয়েস, অপু বিশ্বাসের জয় ছাড়া কোনো অপশন নেই যে তার সাথে কাজ করতে চায়, যার জন্য তাদের কাজ হচ্ছে বেশি।
এদের মানেতেই না পরকীয়া প্রেম। আর প্রেম যদি করতে হয় সেটার জন্য তো কাজের প্রয়োজন নাই, সেটার জন্য অপু বিশ্বাসেরও দরকার নেই, জয় চৌধুরীরও দরকার নেই, প্রেম করলেই হলো একজনের সাথে। আর এখন তো মেয়েরা, আমি যেটা বলতে সবিজে মেয়েরা তো প্রেমে কোনো না নেই। আচ্ছা, জয়ের একটা খারাপ দিক, জয়ের খারাপ দিক হলো মানুষকে চট করে বিশ্বাস করে ফেলা, খুব ডেঞ্জারাস, নিজের ক্ষতি হয়ে যায়। ওর ক্ষতি হয়ে যায় তখন। এক, দুই নম্বর হলো নিজের অবস্থানটা বোঝে নাও, মানে আমার কোথায়, আমার পজিশনটা কই, লিমিটটা বোঝে না লিমিটটা যে- আমার স্টেপিংটা কি হওয়া উচিত, এটা মিস করে। আমাদের কাছে হেল্প নেই, আমরা মাঝে মাঝে অ্যাডভাইস করার চেষ্টা করি। তারপরে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় ওর ডিসিশনগুলি ভুল ডিসিশন, ও যেখানে গিয়ে যেই ডিসিশন নিতেছে এই জিনিসগুলি হয়তো ওর চিহ্ন নেগেটিভ হয়ে যাচ্ছে, কিন্তু এটা বুঝতেছে না। কিন্তু এমনি ছেলে হিসাবে তো অসাম একটা ছেলে। রাত বিরাতে যদিও আপনি ফোন দেন ওরে, বিপদের মধ্যে পড়ে, ইউ উইল গেট জয় চৌধুরী। যতগুলি লোকের এ পর্যন্ত নাম পেলে, আমি একটা মাত্র লোক যাকে আপনি বিপদের দিনে ডাকলে হ্যাঁ, পাশে এবং পাবেন, ও খুব that is জয় অর্গানাইজিং, চৌধুরী। মানে প্রচন্ড হেল্পিং হ্যান্ড, এবং হি উইল অ্যারেঞ্জ এনিথিং ফর ইউ ইফ ইট ইজ নট, ইফ ইট ডাজন্ট গো অ্যাগেন্স্ট দ্য ল। আইনের বাইরে যদি আজ আপনার জন্য কি করতে বলেন ও করবে, সব করবে, সব করার চেষ্টা করবে। হ্যাঁ, আর কিছু বললাম, মানুষকে বিশ্বাস করে ফেলে খুব বেশি। আরেকটা হলো আমার কাছে কিছু জায়গায় মনে হয় কিছু মানুষকে ওভার বিশ্বাস করে, এটা রং, খুব রং, ওভার ক্ষতি হয়ে যায়। ওভার ক্ষতি হয়ে যায়। ওকে, আমরা অনেক দূর আস্তে আস্তে একেবারে শেষ প্রান্তে চলে এসেছি, অনেক সিক্রেট জানলাম। এবং আব্দুল্লাহ জহির বাবু ওরফে আন্দোলন ওরফে দোলন ওরফে দোলা ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের শো থেকে কৃতজ্ঞতা, আপনি আসছেন আমাদের সময় দিচ্ছেন জন্য, থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম, থ্যাংক ইউ। এই ছিল আমাদের আজকের আয়োজন, অনেক সিক্রেট জানানোর চেষ্টা করলাম, অনেক সিক্রেটকে আমরা রিভিল করলাম আপনাদের সামনে। যদি ভালো লাগে আমাদের সাথেই থাকুন, লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের সঙ্গেই থাকুন। দেখা হবে আমাদের পরের এপিসোডে। টিল দেন, টেক কেয়ার, বাই বাই।